हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ्स इनफिनिटी ऑफिशियल। फ्रेंड्स, आज क्लासे আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 চ্যাপ্টার 12 কোষে দেখি 12 গোলক বা স্ফিয়ার এই অধ্যায়ের আমরা বেশ কিছু সিলেক্টিভ অঙ্কের সলিউশন শিখব। তো আজকের ক্লাসটা হবে আমাদের পার্ট 2। তো অলরেডি আমি এই চ্যাপ্টারটার তোমাদের পরিমিতির ক্লাস 10 চ্যাপ্টার 12-এর আমি অলরেডি কনসেপ্ট ভিডিও প্লাস এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্কর আমি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তার পাশাপাশি আমি একটা পার্টেও বেশ কিছু সিলেক্টিভ অঙ্ক আমি তোমাদের করে শিখিয়েছি। তো আজকের ক্লাসটা হবে আমাদের লাস্ট পার্ট, যে পার্টে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন আমরা শিখবো বা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নের অঙ্ক আমরা শিখবো। তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা ঠিকঠাকভাবে দেখো। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর প্রচুর পরিমাণে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অঙ্কটা কি আছে। বলছে যে 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির অন্তর ব্যাসার্ধ কত হবে? নতুন গোলকটির অন্তর ব্যাসার্ধ কত হবে? তো এটা আমাদের জানতে চেয়েছে। বলছে 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলো, তাহলে নতুন গোলকটির অন্তর ব্যাসার্ধ কত হবে? এটা মাধ্যমিক 2023-এ এসেছে 4 মার্কসে, ঠিক আছে? তাই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে তোমরা ধরতেই পারো ওখানে। ওকে, 2023 4 মার্কসের সেগমেন্টে দিয়েছে। ওকে, তাহলে দুটো নিরেট গোলককে গলানো হচ্ছে, ঠিক আছে? দুটো নিরেট গোলককে গলানো হচ্ছে, ঠিক আছে? এবার এই দুটো নিরেট গোলককে গলিয়ে একটা ফাঁপা গোলক পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ভালো করে বুঝবে, একটা ফাঁপা গোলক পাওয়া যাচ্ছে। দুটো নিরেট গোলক, ঠিক আছে? দুটো নিরেট গোলককে গলিয়ে কি করছে, যে দুটো নিরেট গোলককে এরকমভাবে গলিয়ে একটা ফাঁপা গোলক পাওয়া যাচ্ছে। যে ফাঁপা গোলকটার বহির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে অন্তর ব্যাসার্ধটা কত হবে, ঠিক আছে? আমার রাইট, ছবিটা কিন্তু এরকমভাবেই করতে হবে। তাহলে আমাকে বহির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে অন্তর ব্যাসার্ধটা কত। তাহলে কি লিখবো, যে ধরি ফাঁপা গোলকটির অন্তর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর একক, ঠিক আছে? অন্তর ব্যাসার্ধ দ্যাট ইজ ইকুয়ালস টু আর একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, আর একক। এবার দুটো নিরেট গোলককে গলিয়ে 9 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ, তাহলে বহির ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে? বহির ব্যাসার্ধ ইজিকালস টু কত দিয়ে দিয়েছে? বহির ব্যাসার্ধ দিয়েছে হচ্ছে দেখো 9 সেন্টিমিটার, তাহলে এখানে লেখা হচ্ছে 9 সেন্টিমিটার। এবার এই যে ফাঁপা গোলকটা বানানো হচ্ছে দুটো নিরেট গোলককে গলিয়ে, তাই তো? দুটো নিরেট গোলককে গলিয়ে এই ফাঁপা গোলকটা বানানো হচ্ছে, তাহলে দুটো নিরেট গোলকের আয়তনের সমষ্টিটা হবে ফাঁপা গোলকের আয়তনের সমান, তাই তো? দুটো নিরেট গোলককে গলিয়েই তো ফাঁপা গোলকটা তৈরি করা হচ্ছে, তাহলে দুটো নিরেট গোলকের আয়তনের যা সমষ্টিটা সেটা ইজিকালস টু এই ফাঁপা গোলকের আয়তন। এখন ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা কি তোমরা পরিষ্কার জানো? ফাঁপা গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই যেরকম আছে থাকবে, দ্যাট ইজ ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এটা প্রত্যেকেই জানো, এত ঘন একক। এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তনের সূত্র, দ্যাট ইজ 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে বহির ব্যাসার্ধ। এগুলো লিখে নেবে, কনসেপ্ট ভিডিওতে আছে, ঠিক আছে? আর স্মল আরটা হয়ে যাচ্ছে অন্তর ব্যাসার্ধ। ওকে, তাহলে বহির ব্যাসার্ধর কিউব মাইনাস অন্তর ব্যাসার্ধর কিউব ঘন একক। ওকে, তাহলে ফাঁপা গোলকটার অন্তর ব্যাসার্ধটা আমরা আর একক ধরেছি, যেটা আমাদের বের করতে হবে, আর বহির ব্যাসার্ধটা 9 সেন্টিমিটার। ওকে, তাহলে কি লিখবো, হচ্ছে যে 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার
1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক দুটিকে গলিয়ে ফাঁপা গোলকটি পাওয়া যায়। ঠিক আছে, ফাঁপা গোলকটি পাওয়া যায়। এইটুখানি ক্লিয়ার? স্টেটমেন্টগুলো কিন্তু ঠিকঠাক লিখতে হবে। ওকে, স্টেটমেন্টগুলো কিন্তু এক্সট্রা কিছু লেখা দরকার নেই, সঠিক জিনিসটা তোমরা লিখবে কোনে, কেমন? তাহলে কি বললাম যে 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক দুটিকে গলিয়ে ফাঁপা গোলকটি পাওয়া যায়। তাহলে কি লিখবো? প্রশ্নানুসারে তাহলে নিরেট গোলক দুটোর আয়তন কি হবে? দ্যাট ইজ 4/3 পাই ইন্টু 1 কিউব, পরিষ্কার দেখতে পাচ্ছ, প্লাস 4/3 পাই ইন্টু 6 কিউব ইজ ইকুয়ালস টু ফাঁপা গোলকের আয়তন, অর্থাৎ নিরেট গোলক দুটোর আয়তনের সমষ্টি ইজ ইকুয়ালস টু ফাঁপা গোলকের আয়তন। তাহলে ফাঁপা গোলকটার আয়তন কি হবে? পরিষ্কার তোমরা জানো, 4/3 পাই ব্র্যাকেটে বহির্ব্যাসার্ধর কিউব মানে হচ্ছে 9 কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধর কিউব, অন্তর্ব্যাসার্ধ এখানে আর, তাহলে এখানে হবে আর এর কিউব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার এখান থেকে 4/3 পাই কমন নাও, 4/3 পাই যদি কমন নাও তাহলে এটা কত হবে? 1 কিউব মানে হচ্ছে 1 প্লাস, আর 6 কিউব মানে তোমরা যদি করো তাহলে এটা হবে 216, তাহলে 216 ইজিক্যালস টু 4/3 পাই ব্র্যাকেটের মধ্যে 9 কিউব মানে কত হয়? 9 কিউব মানে হয়ে যাচ্ছে 81,900,729 মাইনাস আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কত দিকে দেখো, তাহলে 217 ইজ ইকুয়ালস টু 729 মাইনাস আর কিউব, 729 মাইনাস আর কিউব হয়ে যাচ্ছে, তাই তো? আর কিউবটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে আর কিউব ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 729, আর 217 ওদিকে পাঠালে মাইনাস হয়ে যাচ্ছে 217, और আর কিউব ইজ ইকুয়ালস টু কত হবে? 729 থেকে 217 বিয়োগ করলে হচ্ছে 2 1 5, 512, 512 কতের কিউব হয়? 512 হয় 8 কিউব। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 8 হবে। তোমরা করে দেখতে পারো কোনে, অর্থাৎ 512 ঘনমূল হয়ে যাচ্ছে 8। 512 ঘনমূল মানে হচ্ছে 8টা 64, 64কে যদি তোমরা 8 দিয়ে গুণ করো তাহলে 4টা 32, 2 হাতে 3, 6টা 48, 48 আর 3 51, 512। তাহলে তো পরিষ্কার বুঝতে পারছো? তাহলে এখানে আমরা আর ধরেছিলাম হচ্ছে কি? আর হয়েছে গোলকটার, ফাঁপা গোলকটার অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা এখানে কত পেলাম? আর এর মান পেলাম আমরা 8, তাহলে অন্তর্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। সুতরাং ফাঁপা গোলকটির অন্তর্ব্যাসার্ধ কত হবে? অন্তর্ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কের সলিউশন। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, মাধ্যমিক 2023-এ এসেছে 4 মার্কসের সেগমেন্টে। ওকে, তাহলে নতুন গোলকটার অন্তর্ব্যাসার্ধ হবে হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো আমরা ফ্রেন্ডস পরের অঙ্কটা করব। দেখো কি আছে, বলছে যে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত 2:1
এটা আমাকে সত্য মিথ্যা বিবৃতি করতে বলেছে। এটা 2024 মাধ্যমিক এক্সামিনেশন 2024 এসেছে, ঠিক আছে। সত্য মিথ্যা বিবৃতি মার্কস 1-এ বলেছে যে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলক এবং নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 2:1 হবে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, আমরা ধরছি আর একক, ঠিক আছে। ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি আর একক, ক্লিয়ার? এইটুকুনি, ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তোমরা প্রত্যেকেই জানো ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত, দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার, তাই তো? 4 পাই আর স্কোয়ার বর্গ একক, এইটুকুনি। তাহলে নিরেট গোলকের সমতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তোমরা প্রত্যেকেই জানো সূত্র কি হয়। যদি ধরো এটা হচ্ছে নিরেট অর্ধগোলকটা হয়, ঠিক আছে, নিরেট অর্ধগোলকটা হয়, তাহলে এটার দৈর্ঘ্যটা কত হবে? এটার দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে, আমরা জানি কি এটার দৈর্ঘ্যটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, কারণ টোটালটা যদি হয় 4 পাই আর স্কোয়ার তাহলে তার অর্ধেকটা হবে 2 পাই আর স্কোয়ার, কারণ 4 পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ডিভাইড করলে হয় 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর এইটুখানি হচ্ছে কত, দ্যাট ইজ টোটালটা হয়ে যাচ্ছে 2 আর, তাই তো? টোটালটা 2 আর, তাহলে সরি 2 আর না, তাহলে টোটাল নিচের ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার যোগ করলে কত হচ্ছে? 3 পাই আর স্কোয়ার। তাহলে এই 3 পাই আর স্কোয়ারটা হচ্ছে এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কত লিখবো এখানে? দ্যাট ইজ 3 পাই আর স্কোয়ার বর্গ একক, 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমাকে বলেছে এদের অনুপাতটা, সুতরাং অনুপাতটি হবে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বাই 3 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে 4, নিচে পড়ে থাকছে হচ্ছে 3, দ্যাট ইজ 4:3। তাহলে এখানে দেখো আমাদের আসছে হচ্ছে 4/4:3। তাহলে এখানে আমরা বলতে পারি, কিন্তু প্রশ্নে দিয়েছে যে ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাচ্ছে যে নিরেট গোলক এবং নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের অনুপাত 2:1 আসছে, কিন্তু আমাদের 2:1 আসছে না, এখানে আমাদের হচ্ছে 4:3। তাহলে লিখবো কি? সুতরাং বিবৃতিটি মিথ্যা, ঠিক আছে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। আর মাথায় রাখতে হবে যে এরকম টাইপের সত্য মিথ্যা টাইপের যদি অঙ্ক আসে তাহলে কিন্তু আমাদের এরকম অঙ্ক কিন্তু করে দেখতে হবে, এখানে ডাইরেক্ট কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না ট্রু অর ফলস, ঠিক আছে। আমাদের কিন্তু দেখাতে হবে যে অনুপাতটি কত হবে। প্রশ্নে দিয়ে দিচ্ছে 2:1, আমরা দেখলাম অনুপাতটা আসছে 4:3, তাই বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা। ওকে, এইটুখানি ক্লিয়ার। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। আর এই অঙ্কটা মাধ্যমিক 2024-এ এসেছে। ওকে, তো এর পরের অঙ্কটায় চলে আসছি ফ্রেন্ডস আমরা, কোশ্চেন নাম্বার 3। অঙ্কটা কি আছে? বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা মাধ্যমিক 2024 মার্কস 2-তে এসেছে, ঠিক আছে। 2 মার্কসের অঙ্কটা দিয়েছে 2024-এর মাধ্যমিকে। বলছে গোলকটার ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি করে করবো এটা? তাহলে ধরে নিচ্ছি এখানে, ধরি
কি লিখবো, যে ধরি গোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর একক, ঠিক আছে, গোলকটির ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু হচ্ছে আর একক, ঠিক আছে, গোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর একক। কেমন, এইটুখানি ক্লিয়ার? তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে কি, আমি তোমাদের বলেছিলাম যে একটা নিরেট গোলক যখন থাকে তার বক্রতল মানে যা, ঠিক আছে, তার বক্রতল মানে যা, পৃষ্ঠতল মানে যা, সমগ্রতল মানেও তাই, ঠিক আছে। আমি আবার বলছি, একটা নিরেট যখন গোলক থাকে বা একটা সলিড যখন স্পেয়ার থাকে, সেই সলিড স্পেয়ারের ক্ষেত্রে কি হয়, যে তার পৃষ্ঠতল যা হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে আমরা যা বুঝি, তার সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা তাই বুঝি, আর তার বক্রতলের ক্ষেত্রফল বলতেও আমরা কিন্তু তাই বুঝি। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা কি আছে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখবো কি, সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এবার বলেছে দেখো, যে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে প্রাথমিক যখন ব্যাসার্ধ হচ্ছে আর একক, প্রাথমিক বক্রতলের ক্ষেত্রফল। এবার কি লিখবো, যে ব্যাসার্ধ দ্বিগুণ করলে হয় ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ 2r একক, তাই তো, 2r একক, তাই তো। আগে ছিল হচ্ছে আমাদের কত, আগে আমাদের ব্যাসার্ধটা ছিল হচ্ছে কত, আর একক, তাহলে এখন আমি তার দ্বিগুণ করেছি, তাহলে 2r একক এখন হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এখন ব্যাসার্ধ যদি আমি দ্বিগুণ করি তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2r একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল হবে কত, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 2r তার হোল স্কোয়ার, তাই তো। এখানে জাস্ট আরেক জায়গায় 2rটা হয়ে যাবে, তাহলে 2r এর হোল স্কোয়ার এত বর্গ একক, ওকে, বর্গ একক। কেমন, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 4 16, তাহলে 16 পাই আর স্কোয়ার এত বর্গ একক, ঠিক আছে, এত বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে যখন ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করলাম তখন বক্রতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে, 16 পাই আর স্কোয়ার বর্গ একক, ওকে, 16 পাই, ঠিক করেছি। দেখো 4 পাই ইন্টু 2r স্কোয়ার, তাহলে 2r এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার, তাহলে 4 4 16, তাহলে 16 পাই আর স্কোয়ার বর্গ একক, ওকে, এইটুখানি ক্লিয়ার? তাহলে এখানে বলেছে যে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে, দ্যাট ইজ 16 পাই আর স্কোয়ার, 16 পাই আর স্কোয়ার মাইনাস প্রাথমিক ক্ষেত্রফলটা দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার এত বর্গ একক, তাহলে কত হচ্ছে, দ্যাট ইজ 12 পাই আর স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটুকু, দ্যাট ইজ 12 পাই আর স্কোয়ার বর্গ একক। কেমন? আচ্ছা, তো এবার আমরা দেখো বের করব হচ্ছে শতকরা বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে, তাহলে লিখব কি, সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে, আমি বলেছি যে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে সেইটা, তাহলে 12 পাই আর স্কোয়ার বাই আর প্রাথমিক ক্ষেত্রফল, তাই তো, যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে সেইটা বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%। তাহলে প্রাথমিক ক্ষেত্রফলটা ছিল হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%। তাহলে পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 3 4 12,
তাহলে 100 তাহলে 300%। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? 300%। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। ঠিক করেছি আমি? একটু চেক করে নাও একটু তোমরা। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 300% হবে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 3 নম্বর অঙ্কের সলিউশন। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 4। তো এই অঙ্কটা একটা শর্ট অঙ্ক। দেখো কি বলেছে, বলছে যে একটি গোলকের আয়তন যদি ভি হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত হবে। তাহলে গোলকটির ব্যাসার্ধ আমাকে জানতে চেয়েছে কত হবে। ঠিক আছে, যদি গোলকটির আয়তন ক্যাপিটাল ভি হয়। ঠিক আছে, এটা দেখো কিভাবে করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। ওকে, ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু আর একক। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আয়তন কত হবে? আয়তন হয়ে যাচ্ছে দ্যাট ইজ 4/3 পাই আর কিউব ঘন একক। ওকে, আর কিউব ঘন একক। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের গোলকের আয়তন। গোলকটার আয়তন যদি তার ব্যাসার্ধ হয় আর একক। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? এবার আমরা লিখতে পারি কি, দেখো প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে কি লিখবো? তাহলে আমাদের আয়তনটা কি আমরা পেলাম 4/3 পাই আর কিউব, কিন্তু প্রশ্নে দিয়েছে আয়তন কি। তাহলে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ভি। লিখতে পারি তো? তাহলে এখান থেকে আমরা আরটাকে ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে আমরা আরটাকে ক্যালকুলেট করব কি হয় দেখো। তাহলে এটা লিখতে পারি তো, দ্যাট ইজ আর কিউব ইজ ইকুয়ালস টু কি হবে এটা, 3v বাই কত হবে, 3v বাই 4 পাই, তাই তো, 4 পাই। তাহলে আর কত হয়ে যাবে, और আর হয়ে যাচ্ছে কিউব রুট অফ 3v বাই 4 পাই। ঠিক আছে, 4 পাই। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের নির্ণেয় ব্যাসার্ধের মান। ওকে, দ্যাট ইজ কিউব রুট অফ 3v বাই 4 পাই। ওকে, এটা ছোট একটা অঙ্ক, শর্ট কোশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের গোলকটির ব্যাসার্ধ। ওকে, যেটা আমরা আর একক ধরেছিলাম। ঠিক আছে, দুটোকে ইকুয়েট করেছি, এখান থেকে আমরা আরটা সলভ করেছি। যেহেতু এখানে আমাদের আরটা মানে কিউব ছিল তাই এটা কিউব রুট হয়ে গেছে। তাহলে ডান দিকের যে অংশটুকু ছিল সেটাকে কিউব রুটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দ্যাট ইজ কিউব রুট অফ 3v বাই 4 পাই। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আপনাদের কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। তো পরের অঙ্কটা কি আছে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ অর্ধেক করা হলে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে। খুব ভালো একটা অঙ্ক। বলছে যে গোলকের ব্যাসার্ধ যদি অর্ধেক করি তাহলে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল কত হবে বা কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি গোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর একক। ঠিক আছে, গোলকটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর একক। গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে দ্যাট ইজ 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ওকে, বর্গ একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে
ব্যাসার্ধ যখন আর একক তখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক। এবার বলেছে ব্যাসার্ধ যদি অর্ধেক করি তাহলে লিখবো কি যে ব্যাসার্ধ অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল হবে কত হবে, দ্যাট ইজ, তাহলে এখানে কত হবে, দ্যাট ইজ 4π ইন্টু r²। এখানে r মানে কত, r মানে এখানে হচ্ছে 1/r/2 হয়ে যাচ্ছে, r/2 তার হোল স্কয়ার। এটা সবাই বুঝতে পারলে। 4πr², আগে ব্যাসার্ধ r ছিল, এখন ব্যাসার্ধ অর্ধেক হয়েছে, তাহলে এখানে আরেক জায়গায় r/2 হয়ে যাবে, তার হোল স্কয়ার, এত বর্গ একক লিখে দাও, এত বর্গ একক। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দ্যাট ইজ 4π ইন্টু r²/4 হয়ে যাচ্ছে, r²/4, ঠিক আছে, এত বর্গ একক। এটা কাটার দরকার নেই 4টাকে, ঠিক আছে। এখানে আমরা একটা জিনিস করব, দেখো যে 1/4টাকে আমরা সাইডে রাখবো, মাল্টিপ্লাইড বাই 4πr² করে দেবো, 4πr², এত বর্গ একক, ঠিক আছে। এবার দেখো 4πr² তো পূর্বের আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছিল, পূর্বের ক্ষেত্রফল ছিল, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ 1/4 ইন্টু, এটা লিখবো হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, ঠিক আছে। তাই তো দেখো 4πr² তো আমাদের পূর্বের ক্ষেত্রফল ছিল, তাহলে 1/4 ইন্টু পূর্বের ক্ষেত্রফল। তাহলে এখানে প্রশ্ন করেছে যে বক্রতলের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের, জাস্ট এই স্টেটমেন্টটা লিখে দেবে, পূর্বের ক্ষেত্রফলের কত হবে, পূর্বের ক্ষেত্রফলের 1/4 গুণ হবে। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন। অর্থাৎ আমাদের কি যে পূর্বের ক্ষেত্রফলটা কত ছিল তার 1/4 হয়ে যাচ্ছে নতুন ক্ষেত্রফল, যখন আমাদের ব্যাসার্ধটা এখানে অর্ধেক করা হচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। অর্থাৎ যদি ব্যাসার্ধটা আমরা অর্ধেক করি তাহলে পূর্বের ক্ষেত্রফলটা 1/4 হয়ে যাচ্ছে নতুন ক্ষেত্রফল, যখন ব্যাসার্ধটা অর্ধেক করা হচ্ছে। ওকে, তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন। তো কোশ্চেন নাম্বার 6 এর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি আছে, বলছে যে একটি গোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। ভালো একটা অঙ্ক, শর্ট কোশ্চেন্সের জন্য। বলছে যে একটি গোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি গোলকটির ব্যাসার্ধ, লিখছি কি যে গোলকটির ব্যাসার্ধ দ্যাট ইজ ইকুয়ালস টু আর একক, ঠিক আছে, আর একক লিখছি আমরা, গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আয়তন কত হয়ে যাবে, তাহলে আয়তন ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দ্যাট ইজ 2r একক, 2r একক। এটুকুনি ক্লিয়ার হচ্ছে, সরি এক্সট্রিমলি সরি, 2r একক কেন হবে, তাহলে আয়তনটা হয়ে যাবে এখানে দ্যাট ইজ 4/3 পাই r কিউব, তাই তো, 4/3 পাই r কিউব ঘন একক। তাহলে আয়তনটা কত হবে, 4/3 পাই r কিউব ঘন একক। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, 4/3 পাই r কিউব ঘন একক, ক্লিয়ার এইটুকুনি। এবার বলছে দেখো যে আয়তন 8 গুণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে। তাহলে লিখে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক বৃদ্ধি পাবে, ঠিক আছে, ক্যাপিটাল আর একক বৃদ্ধি পাবে। শর্ট কোশ্চেন্সের জন্য বেশ ইম্পর্টেন্ট অঙ্কটা, ঠিক আছে, বৃদ্ধি
পাবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ব্যাসার্ধ আর একক বৃদ্ধি পাবে। প্রশ্নানুসারে এবার লেখা হচ্ছে প্রশ্নানুসারে কি লিখবো দেখো, যে আয়তন 8 গুণ বৃদ্ধি পাবে বলেছে, তাহলে আয়তনটা ছিল কত 4/3 পাই আর কিউব, তাহলে তার 8 গুণ দ্যাট ইজ 4, 8 ইন্টু 4/3 পাই আর কিউব ইজ ইকুয়ালস টু, তাহলে বলছে যে কোনো গোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হবে, তাহলে আর একক বৃদ্ধি পাবে, তাহলে তখন আয়তনটা কত হবে, দ্যাট ইজ 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে 4/3 পাই আমরা কেটে দিচ্ছি কোণে, ঠিক আছে, 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানটা কত লিখবো, দ্যাট ইজ ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়ালস টু 8 আর কিউবটাকে আমরা লিখতে পারি তো 2r তার হোল কিউব, তাই তো। দিস ইমপ্লাইজ কত লিখবো, দ্যাট ইজ ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু 2r। তাহলে আমাকে বলেছে যে এখানে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে, তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে টোয়াইস অফ দ্য প্রিভিয়াস রেডিয়াস, তাহলে বলবো যে ব্যাসার্ধ এখানে দ্বিগুণ বৃদ্ধি পাবে। সুতরাং ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পাবে। ওকে, দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে, বোঝা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। বেশ ভালো একটা অঙ্ক। ওকে, তাহলে এখানে বলেছে যে কোনো গোলকের আয়তন 8 গুণ বৃদ্ধি পেলে, তাহলে এখানে আমাদের আয়তন ব্যাসার্ধ যখন আর একক ছিল তখন আমাদের এখানে আয়তনটা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার যখন ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক বৃদ্ধি পাচ্ছে আমি ধরে নিচ্ছি, তাহলে প্রশ্ন অনুসারে 8 ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে ক্যাপিটাল আর কিউবের মানটা আমরা পেলাম কত 2r, তাহলে বুঝতে পারছি আমরা ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে, 2r একক বৃদ্ধি পাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পাবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। অর্থাৎ পূর্বের ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে নতুন যে ব্যাসার্ধটা সেটা, দ্যাট ইজ ক্যাপিটাল আর এর মানটা আমাকে এখান থেকে অ্যাপারেন্টলি বের করতে হবে। তো এটাই গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটা, স্টাডি দিচ্ছি কোনে, ঠিক আছে, শর্ট কোশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট। বেশ ভালো করে অঙ্কটা তোমরা শিখবে, বুঝবে। আর একটা কথা বলছি ফ্রেন্ডস, কেউ আনসাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটাকে দেখো না, ভিডিওগুলো দেখো না। একটাই রিকোয়েস্ট করছি, তোমাদের একটা সাবস্ক্রিপশন অবশ্যই আমাকে মোটিভেট করবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওগুলোকে দেখো, তোমাদের কাজে লাগাও। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, আমি নিজের সর্বশেষটুকু দিয়ে তোমাদের আমি পাশে দাঁড়াবো। প্রত্যেকটা চ্যাপ্টার্স আমি ডিটেলসে শিখিয়ে তোমাদের অঙ্কগুলো করে শিখিয়ে দেবো, বিভিন্ন বই থেকে কনসাল্ট করে আমি অঙ্ক করাবো। আশা রাখি তোমাদের কোনো রকম খামতি রাখবো না, তাই প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো না, সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছিয়ে দাও ওখানে, প্রত্যেকটা ঘরে ঘরে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর অবশ্যই লাইক করবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আমরা পরের অঙ্কটায় চলে আসছি। দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 7। এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভিভিআই স্টার দিয়ে দিচ্ছি কোনে, ঠিক আছে। তো ভালো করে বোঝো অঙ্কটা কি বলেছে। দেখো বলেছে কি যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কত। খুব ভালো একটা অঙ্ক এবং এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, লিখে রেখো এটা পাশে, 2 মার্কসের জন্য পরীক্ষা এটা দিতেই পারে। বলেছে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হলে অর্ধগোলক এবং বক্রতলের গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে লিখছি আমি, ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ, ঠিক আছে, নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে, আমরা ধরছি হচ্ছে দ্যাট ইজ R1 একক, R1 একক, ঠিক আছে। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের
ক্ষেত্রফল কি হবে, দ্যাট ইজ 3 পাই, তোমরা প্রত্যেকেই জানো নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হয় 3 পাই r1 স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এত বর্গ একক, বর্গ একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 3 পাই r স্কোয়ার, 3 পাই r1 স্কোয়ার বর্গ একক, 3 পাই r1 স্কোয়ার বর্গ একক। তাহলে লিখবো কি আবার, নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকটির ব্যাসার্ধ, নিরেট গোলকটির ব্যাসার্ধ কত হচ্ছে, আমরা ধরছি r2 একক, ব্যাসার্ধ r2 একক, ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে, প্রত্যেকেই জানো, দ্যাট ইজ 4 পাই r2 বর্গ একক। ওকে, এত বর্গ একক, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা পেলাম আমরা কি, এটা পেলাম হচ্ছে আমাদের গোলকের, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, দ্যাট ইজ 4 পাই r2 বর্গ একক। এবারে বলেছে এদের অনুপাত কত হবে, সুতরাং নির্ণেয় অনুপাতটি হলো, বেশি কিছু লিখতে হবে না, জাস্ট লিখে দাও, নির্ণেয় অনুপাতটি হলো সমান সমান, কি বলেছে যে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হবে, তাহলে অর্ধগোলকের এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কি হবে, তাই তো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো এদের বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে আমরা এইটা ইকুয়ালস টু এটা করতে পারি তো, ঠিক আছে, এটা এখানে লিখবো না, তাহলে কি লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি, বলেছে যে গোলকের বক্রতল, দ্যাট ইজ 3 পাই r1 ইজ ইকুয়ালস টু 4 পাই r2, ঠিক আছে, লিখলাম। তাহলে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ r1 বাই r2 ইজ ইকুয়ালস টু, দেখো r2টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে r1 বাই r2, আর ওদিক থেকে তাহলে চলে যাবে হচ্ছে 4/3, তাই তো, 4/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি দ্যাট ইজ r1 বাই r2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2/√3 তার হোল স্কোয়ার, তাই তো। দেয়ারফর আমরা লিখতে পারি দ্যাট ইজ r1 বাই r2 ইজ ইকুয়ালস টু 2/√3, দ্যাট ইজ r1 বাই r2 ইজ ইকুয়ালস টু 2/√3। তাহলে অনুপাতটা কত হবে, অনুপাতটা হয়ে যাবে দ্যাট ইজ 2:√3। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের নির্ণয় অ্যান্সার, 2:√3। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, এটা নিচে হয়ে গেছে, তাহলে 2:√3, তাহলে অনুপাতটা আমাদের হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ 2:√3। তো এটাই হলো ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7-এর সলিউশন, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে যে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হবে, দ্যাট ইজ 2:√3। ওকে, 2:√3 বোঝা গেল। প্রত্যেকটা অঙ্ক ভালো করে শিখবে। আমরা এখানে ইকুয়াল করেছি কেন, কারণ পরিষ্কার বলে দিয়েছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান বা তারা সমান, তাই আমরা 3πr1 স্কোয়ার ইকুয়ালস টু 4πr2 স্কোয়ার করেছি, যেখানে r1টা হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, r2টা হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে r1/r2 ইকুয়ালস টু 2/√3 পেলাম, দেয়ারফর অনুপাতটা হবে 2:√3। তো এটা হলো ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7-এর সলিউশন। ওকে,
তো আমরা আজকের ক্লাসের 8 নম্বর অঙ্কটা চলে আসছি ফ্রেন্ডস। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে দিলাম কোণে, ভীষণ ইম্পর্টেন্ট। টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজে কিন্তু আমরা এই অঙ্কটা দেখতে পারবো। অঙ্কটা দেখো কি বলেছে, একদম ইজি অঙ্ক, ভালো করে বোঝো। বলছে দেখো যে 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে, ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। তাহলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমাকে জানতে চেয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে গোলকটির, তাহলে লিখবো কি যে নতুন গোলকটির, তাহলে লিখছি হচ্ছে ধরি নতুন গোলকটির বহির্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ব্যাসার্ধ ইজিক্যালস টু হচ্ছে আর একক। ঠিক আছে, বহির্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর একক। কেমন? তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে? সুতরাং তাহলে এখান থেকে একটা কাজ করো যে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো যে অন্তর্ব্যাসার্ধ ইজিক্যালস টু কত হবে? দ্যাট ইজ আর মাইনাস 1 একক। পরিষ্কার বুঝতে পারছো? ঠিক আছে, আর মাইনাস 1 এত একক। ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা গোলক রয়েছে, সে সাপোজ এরকম একটা গোলক রয়েছে, আর এর ভেতরে আরেকটা গোলক আমরা রয়েছে ড্র করছি। ঠিক আছে, এবার এখানে হচ্ছে সেন্টার পয়েন্ট এটা গোলকটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই বড় গোলকটার থেকে এটার হচ্ছে আমাদের বহির্ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকুনি হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, আর এখানে এই যে স্পেসটা রয়েছে এখান থেকে, এই যে স্পেসটা রয়েছে এইটা হচ্ছে পুরু বা থিকনেস, যেটা কত বলেছে? এটা বলেছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই টোটালটা হয়ে যাচ্ছে আর। তাহলে আমি যদি এই টোটালটা থেকে এইটুখানি বিয়োগ দিয়ে দিই, ভালো করে বোঝো, এইটুখানি স্পেসটা হয়ে যাচ্ছে 1 সেন্টিমিটার, যেটা বলেছে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলক। এবার আমি কি করেছি দেখো, এই টোটালটা কত আমরা ধরেছি যে বাইরের যে মানে বড় গোলকটার ব্যাসার্ধ, দ্যাট ইজ বহির্ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে এই টোটালটা থেকে যদি আমি এইটুখানি অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, মানে এইটুখানি দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই পুরো হচ্ছে 1 সেন্টিমিটার, আর টোটাল লেন্থটা হচ্ছে আর একক। তাহলে এই টোটাল লেন্থটা থেকে যদি আমি এইটুখানি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে এইটুখানি, যেটা হচ্ছে আমাদের অন্তর্ব্যাসার্ধ। তাই আমি লিখেছি অন্তর্ব্যাসার্ধ, দ্যাট ইজ R1 আর মাইনাস 1 একক। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখবো কি? প্রশ্নানুসারে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। প্রশ্নানুসারে আমরা কি পাবো দেখো, বলেছে যে এই 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে আমরা এই ফাঁপা গোলকটা তৈরি করছি। তাহলে এই নিরেট গোলক দুটোর আয়তনের সমষ্টি কি হয়ে যাবে? সমষ্টি হবে ফাঁপা গোলকের আয়তন, তাই তো? দ্যাট ইজ আমরা লিখতে পারি 4/3 পাই ইন্টু 1 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 6 কিউব ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। তাহলে ফাঁপা গোলকের আয়তনটা হবে, তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ 4/3 পাই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বহির্ব্যাসার্ধর কিউব, দ্যাট ইজ বহির্ব্যাসার্ধর কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধর কিউব। তাই তো? এটা পরিষ্কার, তোমরা জানো, আর মাইনাস 1 তার হোল কিউব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে 4/3, আমি আবার বলছি, নিরেট গোলক দুটোকে গলিয়ে আমরা ফাঁপা গোলকটাকে পাচ্ছি। তাই নিরেট গোলক দুটোর আয়তনের সমষ্টি হবে ফাঁপা গোলকের আয়তনের সমান। তাহলে ফাঁপা গোলকের আয়তনটা কি হবে? 4/3 পাই ব্র্যাকেট বহির্ব্যাসার্ধর কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধর কিউব, যেখানে 8টা হচ্ছে বহির্ব্যাসার্ধ আর মাইনাস 1টা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে এখান থেকে 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমি করছি না। তাহলে এটা হবে 216। লিখছি আমরা ইজ ইকুয়ালস টু, দ্যাট ইজ আর কিউব মাইনাস কত হবে? দ্যাট ইজ আর মাইনাস 1 তার হোল কিউব। সবাই বুঝতে পারলে? ওকে, এইটুকুনি ক্লিয়ার। और 217
ইজ ইকুয়ালস টু আর কিউব মাইনাস, এটাকে আমরা ফর্মুলায় ফেলে দেবো। ফর্মুলায় ফেললে কি হবে, দ্যাট ইজ কত হবে, দ্যাট ইজ আর মাইনাস ওয়ান হোল কিউবের সূত্রে আমরা ফেলে দেবো এটাকে, ঠিক আছে। দ্যাট ইজ আমরা করব কি, আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1, তাই তো। দ্যাট ইজ a মাইনাস বি হোল কিউবের সূত্র, যদি তোমাদের মনে না থাকে তাহলে আমি লিখে দিচ্ছি a মাইনাস বি তার হোল কিউবের বিস্তারের সূত্র, যেটাকে আমরা বলি দ্যাট ইজ a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখানে a মানে হচ্ছে আর, b মানে হচ্ছে 1, তাহলে a কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1। এবার ব্র্যাকেট ওপেন করো, তাহলে ব্র্যাকেট ওপেন করলে এটা হবে 217 ইজ ইকুয়ালস টু আর কিউব মাইনাস, ব্র্যাকেট ওপেন করছি, আর কিউব প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1। তাহলে আর কিউব ক্যান্সেল আউট করে দিচ্ছি এখানে, ঠিক আছে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর কিউব আমি ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে এবারে আমরা করব কি, দেখো যে এখান থেকে 3r স্কোয়ার লিখলাম এখানে, और 3r স্কোয়ার একটা সাইড 0 করে দিচ্ছি, 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 মাইনাস 217 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। দেখো 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 মাইনাস 217 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, দেখো 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস 216 ইজ ইকুয়ালস টু 0। 3 কমন নাও, এখান থেকে নিলে হয়ে যাবে হচ্ছে r স্কোয়ার মাইনাস r মাইনাস 3 সাথে 21, 3 দুগুণে 6, 72 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 ইজ ইকুয়ালস টু 0, r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করলে আমরা পাবো, দেখো 8 নং 72। তাহলে ফ্যাক্টরাইজ যদি করি আমরা, এটা আমি করছি না ফ্যাক্টরাইজটা, তোমরা নিজেরা করে নেবে কোনে। ফ্যাক্টরাইজ করলে আমরা পাবো এটা, দ্যাট ইজ r মাইনাস 9 ইন্টু r প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। আমি করছি না, ঠিক আছে, ফ্যাক্টরাইজ তোমরা নিজেরা করে নেবে কোনে। এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে, r মাইনাস 9 ইন্টু r প্লাস 8, ঠিক আছে। এবার দেখো অলওয়েজ আমরা কি করি, যে পজিটিভটা নিতে পারবো না, দ্যাট ইজ r মাইনাস, তাহলে r মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0 और r ইজ ইকুয়ালস টু 9 হয়ে যাচ্ছে। অথবা এখানে আমরা লিখবো কি, দ্যাট ইজ r প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0 और r ইজ ইকুয়ালস টু মাইনাস 8, ঠিক আছে। তাহলে আমরা দুটো ফ্যাক্টর পেয়েছি, একটা r9, r ইজ ইকুয়ালস টু মাইনাস 8। যেহেতু ব্যাসার্ধ বা রেডিয়াস কখনো নেগেটিভ হয় না, সুতরাং r ইজ ইকুয়ালস টু 9। তাহলে আমরা বইয়ের ব্যাসার্ধটা ধরেছিলাম r, তাহলে তার মানটা বেরিয়েছে হচ্ছে 9, ঠিক আছে। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। সুতরাং বহির ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 9 সেন্টিমিটার, তাই তো, 9 সেন্টিমিটার। তাহলে বলেছে যে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত। সুতরাং বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই r স্কোয়ার হবে, তাই তো, 4 পাই r স্কোয়ার। তাহলে এখানে লিখো 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r স্কোয়ার, এখানে হচ্ছে 81, এত লিখবো হচ্ছে সেমি স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন তোমরা করবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে তারপর এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে যা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি আর করছি না, ঠিক আছে। 88/7 ইন্টু 81, তাহলে 88কে 81 দিয়ে গুণ করে তাকে 7 দিয়ে ডিভাইড করে একটা মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে আসবে ওখানে, তাহলে সেটাই হবে আমার অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু ফ্রেন্ডস 100% শিওর, এই অঙ্কটা পরীক্ষার জন্য VVI, ঠিক আছে, VV ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য, ঠিক আছে। তাই খুব ভালো করে অঙ্কটা তোমরা কিন্তু শেখো, বোঝো। যদি কোনো অসুবিধা হয়, ডাউট থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর
প্রচুর পরিমাণে তোমরা ভিডিওটাকে শেয়ার করো, তোমরা চ্যানেলটাকে একটু প্রমোট করো সবার কাছে, যাতে প্রত্যেকের কাছে এই সহযোগিতাটা পৌঁছে যায়। আর সাবস্ক্রাইবটা করে নেবে, কেউ আনসাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো না। একটাই রিকোয়েস্ট করছি, তোমাদের জন্য আমি খাটছি, পরিশ্রম করছি, যাতে তোমাদের অবশ্যই আগামী পরীক্ষাগুলো খুব ভালো হয়। তাই একটাই রিকোয়েস্ট করছি, প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যতটুকু পারবে তোমরা শেয়ার করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে। তো এর পরের অঙ্কটা চলে আসছি ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 9। এই অঙ্কটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক বটে, ঠিক আছে। বেশ ভালো অঙ্ক। কি বলেছে দেখো, দুটো গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে 216:125। তাহলে গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 22 সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধ কত হবে, ঠিক আছে। খুব ভালো একটা অঙ্ক। তাহলে লিখছি হচ্ছে, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে একটা ধরছি হচ্ছে R1 একক ও আরেকটা হচ্ছে R2 একক, লিখলাম, ঠিক আছে। তাহলে গোলক দুটির ব্যাসার্ধ হচ্ছে একটা R1 একক এবং R2 একক। তাহলে লিখবো কি, প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, বলেছে যে আয়তনের অনুপাত। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে, 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়ালস টু কত হবে, 216/125, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার। তাহলে 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ R1 বাই R2 তার হোল কিউব ইজ ইকুয়ালস টু 216 মানে হচ্ছে 6 আর 125 মানে হচ্ছে 5, তাই তো। মনে রাখতে হবে কিন্তু এটা। তাহলে R1 বাই R2 কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ R1 বাই R2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 6/5। তাহলে ব্যাসার্ধের অনুপাতটা হয়ে যাচ্ছে R1 বাই R2 ইজ ইকুয়ালস টু 6/5 হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস মাথায় রাখো, যে এখানে দেখো আরেকটা স্টেটমেন্টে বলেছে যে ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে 20। আচ্ছা, এখান থেকে একটা জিনিস কাজ করো, যে এখানে আমরা লিখতে পারি দ্যাট ইজ অর R1 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 6R2/5, ঠিক আছে। এখানে এটাকে বক্স করে দাও, এখানে বক্স করার দরকার নেই, ঠিক আছে। এটা আমাদের দরকার লাগবে। যদি R1 বাই R2 ইজ ইকুয়ালস টু 6/5 হয়, দেন R1 ইজ ইকুয়ালস টু কত হবে, ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করে 6R2/5। তো এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, এবার দেখো যে একটা স্টেটমেন্ট বলছে যে ব্যাসার্ধের সমষ্টি কত হবে। আবার দেখো R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু কত, 22 সেন্টিমিটার। তাহলে এখানে ইকুয়ালস টু 22 লিখে দাও, ব্যাসার্ধের সমষ্টি। এবার এই ইকুয়েশনটায় আমরা কি করব, এই 1 নং সমীকরণে R1 এর জায়গায় মানটা পুট করে দেবো। তাহলে লিখবো কি, অর সুতরাং তাহলে 6R2 বাই কত হবে 5 প্লাস R2 ইজ ইকুয়ালস টু 22। তো 5 এখানে লিখে দাও, যেহেতু R1 ইজ ইকুয়ালস টু 6R2/5, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে এটা কত হবে, দেখবে ক্যালকুলেশন করলে এটা হয় 11R2/5 ইজ ইকুয়ালস টু 22। তাহলে 11 2 যা কত হচ্ছে 22, তাই তো। তাহলে R2 কত হয়ে যাচ্ছে, और R2 ইজ ইকুয়ালস টু 10। তাহলে R2 এর মান বেরিয়েছে 10। এবারে R2 এর মানটা এখানে পুট করে দাও ওখানে। তাহলে R2 এর মানটা এখানে পুট করে দিলে কত হবে, তাহলে R2 এর মানটা আমরা পুট করব। সুতরাং R1 ইজ ইকুয়ালস টু কত হবে, 6 ইন্টু R2 কত বেরিয়েছে 10, 6 ইন্টু 10/5। তাহলে 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12। তাহলে গোলক দুটির ব্যাসার্ধ কত হচ্ছে, যথাক্রমে 12 একক এবং 12 সেন্টিমিটার হবে, ঠিক আছে। সুতরাং গোলক দুটির এইভাবেও কিন্তু অঙ্ক পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে। তাহলে গোলক দুটির
ব্যাসার্ধ যথাক্রমে 12 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। ওকে, তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করবো ওখানে, ঠিক আছে। বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে একটা হচ্ছে আমরা পেলাম হচ্ছে 12 একক, আর আরেকটা পেলাম আমরা হচ্ছে 10 একক, ঠিক আছে। বেশ ইম্পর্টেন্ট এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য। ওকে, তো গোলক চ্যাপ্টারের ফ্রেন্ডস আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করব। এবং মাথায় রাখবে ফ্রেন্ডস, অলরেডি কিন্তু আমি তোমাদের পরিমিতি চ্যাপ্টার 12-এর গোলক থেকে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ধরে মানে করে শিখিয়ে বুঝিয়ে দিয়েছি। তো এই সেগমেন্ট যে দুটো আমি নিয়ে এসেছি তোমাদের কারেন্টলি, তো এই দুটো সেগমেন্ট কিন্তু অনলি সিলেক্টিভ কিছু প্রশ্নের কিন্তু সমাধান আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমত এটা বেসিক্যালি মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো দিয়েছে বা বিভিন্ন বই থেকে আমি কনসাল্ট করে, টেস্ট পেপার থেকে কনসাল্ট করে আমি তোমাদের কিন্তু অঙ্কগুলো শিখিয়েছি। তো আজকের ক্লাসের আমাদের পার্ট 2 এর লাস্ট সেগমেন্টের লাস্ট অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কি আছে, বলছে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলক পাওয়া যায়, তাহলে নতুন গোলকটি কতটা পুরু হবে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। মানে এরকম ধরো নতুন যে গোলকটা আছে, ধরো এরকম একটা নতুন গোলকটা আছে, ঠিক আছে। এবার এই নতুন গোলকটা বলেছে কি যে 6 সেন্টিমিটার বহির ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে কি যে এইটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমাকে বেসিক্যালি অন্তর ব্যাসার্ধটা জানতে হবে, বহির ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে। আর পুরু জানতে বলেছে, গোলকটি কতটা পুরু বলেছে। পুরু বলতে বোঝাচ্ছে এই অংশটুকুকে। আর এই অংশটুকুর দৈর্ঘ্যটা কি করে পাবো, এই টোটাল দৈর্ঘ্যটা থেকে আমি যদি এই অংশটুকু বিয়োগ করে দিই, তাহলে আমরা এই অংশটুকু পেয়ে যাবো ওখানে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা ধরছি কি যে ধরি নতুন গোলকটির এরকম টাইপেরও কিন্তু অঙ্ক পরীক্ষা আসতে পারে। নতুন গোলকটির অন্তর ব্যাসার্ধ দ্যাট ইজ আর একক, ঠিক আছে। বহির ব্যাসার্ধ কত হচ্ছে, বহির ব্যাসার্ধ হচ্ছে কত, 6 সেন্টিমিটার, তাই তো, 6 সেন্টিমিটার। সুতরাং আয়তন কত হবে, পরিষ্কার জানো যে ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি হয়ে যায়, দ্যাট ইজ 4/3 পাই ব্র্যাকেট বহির ব্যাসার্ধর কিউব মানে হচ্ছে 6 এর কিউব মাইনাস অন্তর ব্যাসার্ধর কিউব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এত ঘন, এখানে আমরা কিন্তু সেমি কিউব লিখবো, ঠিক আছে, সেমি কিউব, ঘন সেমি কিউব। ওকে, 4/3 পাই ইন্টু 6 এর কিউব মাইনাস আর কিউব। এবার লিখবো কি যে বলছে দেখো যে ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা গোলকটি পাওয়া যায়। তাহলে প্রশ্নানুসারে আমি আর কিছু লিখছি না এখানে, ঠিক আছে। প্রশ্নানুসারে বলেছে যে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে এই নতুন গোলকটা পাওয়া যাচ্ছে। তাহলে ডেফিনেটলি দুটো নিরেট গোলকের আয়তনের সমষ্টিটা হবে নতুন গোলকের সমষ্টি। তাহলে লিখতে পারি আমরা 4/3 পাই ইন্টু 3 এর কিউব প্লাস 4/3 পাই ইন্টু কত হবে, 4 এর কিউব। ওকে, ইজ ইকুয়ালস টু নতুন গোলকের আয়তন দ্যাট ইজ 4/3 পাই ব্র্যাকেটে 6 এর কিউব মাইনাস আর কিউব। বুঝতে পারলে এটা? তাহলে 4/3 কেটে গেছে, 3 এর কিউব মানে হচ্ছে 27 প্লাস 4 এর কিউব মানে হচ্ছে 64 ইজ ইকুয়ালস টু 6 এর কিউব মানে হচ্ছে 216 মাইনাস আর কিউব, ঠিক আছে, আর কিউব। এবার এগুলোকে যোগ করলে কত হচ্ছে, 64 4 আর সাথে 11 1 হাতে 1, 4 আর সাথে 1 হাতে 1 8 9 91 ইজ ইকুয়ালস টু 216 মাইনাস আর কিউব। তাহলে আর কিউব কত হবে, 216 মাইনাস 91, তাহলে আর কিউব কত হয়ে যাচ্ছে, 216 থেকে 91 বিয়োগ করে হচ্ছে 5
9, 10, 11, 2 হাতে 1 মানে 125 হয়ে যাচ্ছে। তাহলে আর কত হবে? 5। তাহলে এখানে আমরা আরটা কি ধরেছিলাম? আমরা আরটা ধরেছিলাম হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে অন্তর্ব্যাসার্ধের মানটা কত বেরিয়েছে? 5 একক। তাহলে কতটা পুরু কি করে বের করবো? বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কতটা পুরু নতুন গোলকটা। ঠিক আছে, তাহলে লিখবো কি যে অন্তর্ব্যাসার্ধ কত হচ্ছে? 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার। সুতরাং বলছে নতুন গোলকটি কতটা পুরু। সুতরাং নতুন গোলকটি পুরু কতটা হবে? দ্যাট ইজ 6 minus 5। ওকে, 6 minus 5 দ্যাট ইজ 1 সেন্টিমিটার। তাহলে নতুন যে গোলকটা পাওয়া যাচ্ছে দুটো নিরেট গোলককে গলিয়ে, সেই নতুন গোলকটার পুরু কত? 1 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের সেগমেন্টের, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক গোলক থেকে। ঠিক আছে, তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে দেরি না করে খুব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে। প্রচুর পরিমাণে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর পরবর্তী চ্যাপ্টার তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায়। থ্যাংক ইউ।